আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই জানেন বাংলাদেশের প্রায় ১৫ লক্ষ সরকারি কর্মকর্তা ও কর্মচারী দীর্ঘ ১১ বছরেরও বেশি সময় ধরে যে অপেক্ষায় ছিলেন, সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। হ্যাঁ, আমি বলছি নবম জাতীয় পে স্কেলের কথা। আজ আমরা আপনাদের সামনে এই বহুল প্রতীক্ষিত নবম পে স্কেলের সবচেয়ে সর্বশেষ, সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটগুলো তুলে ধরব। এই মুহূর্তে বাংলাদেশের সরকারি চাকরিজীবী মহলে যে প্রশ্নটি সবচেয়ে বেশি জিজ্ঞেস করা হচ্ছে সেটি হল, নতুন পে স্কেল কখন হবে, কত টাকা বেতন হবে, আর কারা কতটুকু সুবিধা পাবেন। তাহলে শুরু করা যাক। প্রথমেই বলা দরকার, আজ ২২শে মে ২০২৬। আজকের দিনটি বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একটি ঐতিহাসিক দিন হিসেবে চিহ্নিত হতে পারে। কারণ আজ দেশের সবচেয়ে প্রভাবশালী জাতীয় দৈনিক যুগান্তর তাদের শেষ পাতায় যে খবরটি ছেপেছে, সেটি একটি নিশ্চিত ঘোষণা। খবরের শিরোনাম হল, জুলাই থেকেই নবম পে স্কেল কার্যকর। এই একটি শিরোনামেই লুকিয়ে আছে লক্ষ লক্ষ সরকারি পরিবারের স্বস্তির নিঃশ্বাস। এবার আসি বিস্তারিতে। আজকের প্রতিবেদন অনুযায়ী মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের পুনর্গঠিত কমিটি গতকাল বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছে। সেই বৈঠকে নীতিগতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী ১ জুলাই ২০২৬ থেকে, অর্থাৎ ২০২৬ থেকে ২০২৭ সালের নতুন অর্থবছরের প্রথম দিন থেকেই নবম পে স্কেল কার্যকর করা হবে। অর্থ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা যুগান্তরকে নিশ্চিত করে বলেছেন, পুরো প্রক্রিয়া শেষ হতে আরও কিছুটা সময় লাগতে পারে, কিন্তু ১ জুলাই থেকে কার্যকর করার বিষয়ে সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত। এই খবরটির গুরুত্ব বোঝাতে আরও একটু ব্যাখ্যা করা দরকার। এর আগে অনেক সময় শুধু আশার কথা শোনা যেত, কিন্তু আজকের খবরটি একটি সুস্পষ্ট সরকারি সিদ্ধান্তের প্রতিফলন, একটি কমিটির বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতে প্রকাশিত প্রতিবেদন। এখন প্রশ্ন হল, কতটি কমিটি এই পে স্কেল নিয়ে কাজ করছে? জানা গেছে ৩টি পৃথক কমিটি এই বিষয়ে কাজ করছে। এই ৩টি কমিটি হল, প্রথমত জাতীয় বেতন কমিশন, যারা সাধারণ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন কাঠামো তৈরি করছে। দ্বিতীয়ত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন, যারা বিচার বিভাগের কর্মকর্তাদের বেতন কাঠামো প্রণয়ন করছে। তৃতীয়ত সশস্ত্র বাহিনী বেতন কমিটি, যারা সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যদের বেতন কাঠামো নির্ধারণ করছে। বৃহস্পতিবারের বৈঠকে এই ৩টি কমিটির পক্ষ থেকে প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। ৩টি প্রতিবেদনের মধ্যে ২টির ওপর ইতিমধ্যে বিস্তারিত আলোচনা সম্পন্ন হয়েছে। এবার আসা যাক পে স্কেলের ইতিহাসে, কারণ ইতিহাস না জানলে বর্তমানের গুরুত্ব বোঝা যায় না। বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীন হয়েছে। এরপর ১৯৭৩ সালে প্রথম জাতীয় পে স্কেল ঘোষণা করা হয়। এরপর থেকে নিয়মিত বিরতিতে নতুন বেতন কাঠামো প্রণয়ন করা হয়েছে। পঞ্চম পে স্কেল এসেছিল ১৯৯১ সালে, ষষ্ঠ পে স্কেল এসেছিল ১৯৯৭ সালে, সপ্তম পে স্কেল এসেছিল ২০০৯ সালে এবং সর্বশেষ অষ্টম পে স্কেল এসেছিল ২০১৫ সালে। নিয়মানুযায়ী প্রতি ৫ বছর অন্তর নতুন পে স্কেল প্রণয়ন করার কথা। সেই হিসেবে ২০২০ সালে নবম পে স্কেল আসার কথা ছিল, কিন্তু করোনা মহামারীর কারণে সেটি সম্ভব হয়নি। এরপর বৈশ্বিক অর্থনৈতিক সংকট এবং দেশের রাজনৈতিক পরিবর্তনের কারণে আরও দেরি হয়েছে। ফলে প্রায় ১১ বছরের বেশি সময় পর এবার নতুন পে স্কেল আসতে যাচ্ছে। এই দীর্ঘ বিলম্বের পেছনে যে অর্থনৈতিক বাস্তবতা আছে, সেটিও বুঝতে হবে। ২০১৫ সালের পর থেকে বাংলাদেশে দ্রব্যমূল্য কতটা বেড়েছে সেটি আমরা সবাই অনুভব করছি। বাজারে একসময় যে চালের কেজি ৩০ টাকায় পাওয়া যেত, সেটি এখন ৬০ থেকে ৭০ টাকায় কিনতে হচ্ছে। একসময় যে পেঁয়াজের কেজি ছিল ২০ টাকা, সেটি কখনো কখনো ২০০ টাকাও হয়ে গেছে। সরকারি কর্মচারীরা তাদের ২০১৫ সালের বেতন দিয়ে ২০২৬ সালের বাজারে সংসার চালাচ্ছেন। বিশেষজ্ঞদের হিসাব বলছে, ২০১৫ থেকে ২০২৬ সালের মধ্যে বাংলাদেশে গড় মূল্যস্ফীতির হার বিবেচনায় নিলে একজন সরকারি কর্মচারীর প্রকৃত ক্রয় ক্ষমতা কমেছে প্রায় অর্ধেকে। অর্থাৎ ২০১৫ সালে যিনি ১০,০০০ টাকা পেতেন, তার ক্রয় ক্ষমতা এখন বাস্তবে ৫,০০০ টাকার কাছাকাছি নেমে এসেছে। এই পরিপ্রেক্ষিতে নবম পে স্কেল শুধু বেতন বৃদ্ধি নয়, এটি লক্ষ লক্ষ পরিবারের জীবনমান পুনরুদ্ধারের একটি প্রচেষ্টা। এখন আসা যাক সবচেয়ে আগ্রহের প্রশ্নে, নতুন পে স্কেলে বেতন কত হবে? বিভিন্ন সূত্র থেকে যে তথ্য পাওয়া গেছে, সেগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, প্রস্তাবিত কাঠামোতে সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকায় নিয়ে আসার প্রস্তাব করা হয়েছে,
এর অর্থ হল একজন তৃতীয় বা চতুর্থ শ্রেণীর কর্মচারীর মূল বেতন প্রায় ১৪০% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। সর্বোচ্চ ক্ষেত্রে অর্থাৎ প্রথম গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে বর্তমান ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকায় নিয়ে যাওয়ার প্রস্তাব রয়েছে। একটি বিশেষ দিক হল বেতন বৈষম্যের বিষয়টি। অষ্টম পে স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ছিল ১:৯.৪, অর্থাৎ সর্বোচ্চ বেতন সর্বনিম্নের প্রায় ৯.৫ গুণ ছিল। নবম পে স্কেলে এই বৈষম্য কমিয়ে ১:৮-এ নামিয়ে আনার সুপারিশ করা হয়েছে। এটি একটি ইতিবাচক পরিবর্তন, কারণ এতে নিম্ন স্তরের কর্মচারীরা অপেক্ষাকৃত বেশি সুবিধা পাবেন। শুধু মূল বেতন নয়, ভাতার ক্ষেত্রেও বড় পরিবর্তন আসতে পারে। টিফিন ভাতা বর্তমান ২০০ টাকা থেকে বাড়িয়ে ১,০০০ টাকায় নিয়ে আসার প্রস্তাব রয়েছে। চিকিৎসা ভাতাও উল্লেখযোগ্য হারে বাড়ানোর কথা বলা হচ্ছে। দশম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য নতুন করে যাতায়াত ভাতা চালুর বিষয়টিও আলোচনায় রয়েছে। এছাড়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহালের বিষয়টিও সক্রিয় বিবেচনায় আছে, যা কর্মচারীরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন। এবার বাস্তবায়নের পর্যায়ক্রমিক পরিকল্পনার বিষয়ে জানা যাক। সরকারের পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়নটি একটি নির্দিষ্ট ধাপে হবে বলে ধারণা করা হচ্ছে। প্রথম ধাপে আগামী ১ জুলাই ২০২৬ থেকে মূল বেতন নতুন কাঠামো অনুযায়ী কার্যকর হবে। এটি হবে সবচেয়ে তাৎক্ষণিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন। দ্বিতীয় ধাপে পর্যায়ক্রমে অন্যান্য ভাতা যুক্ত করা হবে। তৃতীয় ধাপে ২০২৮ থেকে ২০২৯ অর্থবর্ষরে বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত ও সমস্ত অন্যান্য ভাতা পূর্ণ নতুন কাঠামো অনুযায়ী কার্যকর হবে। এই ধাপভিত্তিক বাস্তবায়নের পেছনে মূল কারণ হল সরকারের রাজস্বের উপর চাপ। একসাথে সব সুবিধা দিলে বাজেটে বিশাল চাপ পড়বে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২০২৬ থেকে ২০২৭ অর্থবর্ষের বাজেটে নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য অতিরিক্ত ২২,০০০ থেকে ২৫,০০০ কোটি টাকার বরাদ্দ রাখা হচ্ছে। এই মুহূর্তে একটু পেছনে ফিরে তাকানো দরকার, কারণ এই পে স্কেল ঘোষণার পথটি মোটেও মসৃণ ছিল না। ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে একটি বড় রাজনৈতিক পট পরিবর্তন ঘটে। এরপর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে। ওই সরকার নবম পে স্কেলের সুপারিশ প্রণয়নের জন্য সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে একটি জাতীয় বেতন কমিশন গঠন করে। পরবর্তীতে নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার গঠন হয়। সেই সরকার বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে এবং সেই কমিটির কাজ এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই প্রক্রিয়ার মধ্যে সারা দেশের সরকারি কর্মচারী সংগঠনগুলো বহুবার আন্দোলন করেছে, মানববন্ধন করেছে, সভা সমাবেশ করেছে। মানিকগঞ্জ সহ বিভিন্ন জেলায় কর্মচারী কল্যাণ সমিতি দাবি জানিয়ে প্রতিনিধি সমাবেশ করেছে। ঢাকায় শ্রমিক দিবসের আগে বড় সমাবেশের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। এখন একটি বিশেষ তথ্য শেয়ার করতে চাই, যেটি অনেকেই জানেন না। বাংলাদেশের পে স্কেলের ইতিহাসে প্রতিটি নতুন পে স্কেলে বেতন বৃদ্ধির হার দেখলে একটি আকর্ষণীয় চিত্র পাওয়া যায়। পঞ্চম পে স্কেলে বেতন বেড়েছিল গড়ে ৫০ থেকে ৭০%। ষষ্ঠ পে স্কেলে বেড়েছিল গড়ে ৬০%। সপ্তম পে স্কেলে বেড়েছিল গড়ে ৮০%। অষ্টম পে স্কেলে বেড়েছিল গড়ে ১০০%, অর্থাৎ প্রায় দ্বিগুণ। আর এবারে নবম পে স্কেলে বিভিন্ন প্রস্তাব অনুযায়ী নিম্ন গ্রেডে প্রায় ১৪০% এবং উচ্চ গ্রেডে গড়ে ১০০% পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে। এই পে স্কেল বাস্তবায়নের ফলে দেশের অর্থনীতিতে কী প্রভাব পড়বে? অর্থনীতিবিদরা বলছেন, পে স্কেল কার্যকর হলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়বে, তারা বাজারে বেশি খরচ করবেন। এতে দেশের অভ্যন্তরীণ বাজারে চাহিদা বাড়বে, ব্যবসায়িক কার্যক্রম চাঙ্গা হবে, কর্মসংস্থান বাড়বে। কিন্তু একটি উল্টো দিকও আছে। হঠাৎ করে সরকারি কর্মীদের হাতে বেশি টাকা আসলে এবং বাজারে পণ্য সরবরাহ বাড়া না থাকলে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। এই চাপ সামলানোর জন্য সরকারের একটি সমন্বিত পরিকল্পনা দরকার। তবে বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান মূল্যস্ফীতির পরিপ্রেক্ষিতে পে স্কেল না দেওয়াটা আরও বেশি ক্ষতিকর, কারণ তখন দক্ষ কর্মকর্তারা সরকারি চাকরি ছেড়ে বেসরকারি খাতে চলে যাবেন এবং প্রশাসনের মান কমে যাবে। পে স্কেলের সাথে পেনশন কাঠামোর কথাও আলোচনায় এসেছে। বর্তমানে সরকারি কর্মচারীদের জন্য একটি সর্বজনীন পেনশন স্কিম চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। নবম পে স্কেলের সাথে সামঞ্জস্য রেখে পেনশনের হিসাবও নতুনভাবে নির্ধারণ করা হবে। এছাড়া প্রস্তাবিত কাঠামো অনুযায়ী বিদ্যমান ২০টি গ্রেড বহাল রাখার সুপারিশ করা হয়েছে। তবে কিছু কমিটির পক্ষ থেকে গ্রেড সংখ্যা ১৬তে নামিয়ে আনার প্রস্তাবও দেওয়া হয়েছিল।
চূড়ান্ত গ্রেড কাঠামো কেমন হবে সেটি গেজেট প্রকাশের পরই নিশ্চিতভাবে জানা যাবে। একটি প্রশ্ন অনেকের মনেই আছে, গেজেট প্রকাশের আগেই কি পে স্কেল কার্যকর হতে পারে? ইতিহাস বলছে হ্যাঁ, সম্ভব। বাংলাদেশে এর আগেও এমন হয়েছে। অষ্টম পে স্কেল ঘোষণার পরে গেজেট প্রকাশ হতে কিছুটা সময় লেগেছিল, কিন্তু কার্যকর করা হয়েছিল আগের তারিখ থেকেই। এবারও ১ জুলাই থেকে কার্যকর করার সিদ্ধান্ত থাকলে গেজেট প্রকাশের আগেও বকেয়া হিসাবে সেই তারিখ থেকে বেতন দেওয়া হবে। অর্থ বিভাগ নিশ্চিত করেছে, গেজেট প্রকাশে দেরি হলেও জুলাই থেকে কার্যকর হিসাবে ধরে বকেয়া বেতন পরিশোধ করা হবে। এখন একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা যাক। যারা বলছেন এই পে স্কেল যথেষ্ট নয়, তাঁদের বক্তব্যও আমাদের সামনে তুলে ধরা দরকার। বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন বলছে, প্রস্তাবিত সর্বনিম্ন ২০,০০০ টাকা মূল বেতন যথেষ্ট নয়। তারা সর্বনিম্ন ৩০,০০০ টাকার দাবি করেছিল। তাঁদের যুক্তি হল, ঢাকা বা বিভাগীয় শহরে মাত্র ২০,০০০ টাকায় একটি পরিবার চালানো কঠিন। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, মূল বেতনের সাথে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, টিফিন ভাতা, যাতায়াত ভাতা সহ অন্যান্য সুবিধা মিলিয়ে মোট সুবিধার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়বে। বাস্তবতা হল, সম্পূর্ণ দাবি পূরণ করতে গেলে রাষ্ট্রের অর্থনৈতিক সামর্থ্যের মধ্যেও থাকতে হবে। এখানেই একটি কঠিন ভারসাম্যের খেলা। এবার কিছু তথ্য তুলনামূলকভাবে দেখা যাক। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যেই সরকারি কর্মচারীদের বেতনের তুলনা করলে দেখা যায়, ভারতে কেন্দ্রীয় সরকারের একজন সর্বনিম্ন স্তরের কর্মচারী প্রতি মাসে ভারতীয় মুদ্রায় প্রায় ১৮,০০০ থেকে ২০,০০০ রুপি পান। বাংলাদেশি টাকায় হিসাব করলে এটি প্রায় ২৫,০০০ টাকার কাছাকাছি। পাকিস্তানে নিম্ন স্তরের সরকারি কর্মচারীরা পান পাকিস্তানি রুপিতে প্রায় ৩৫,০০০ রুপি, যা বাংলাদেশি টাকায় তুলনামূলকভাবে কম। এই তুলনা থেকে বোঝা যায়, প্রস্তাবিত ২০,০০০ টাকার সর্বনিম্ন মূল বেতন আঞ্চলিক মানদণ্ডে খুব একটা অপ্রতুল নয়। তবে জীবনযাত্রার ব্যয়ের বিষয়টি বিবেচনায় নিলে আরও পর্যালোচনার সুযোগ আছে। প্রিয় দর্শক, এবার সারসংক্ষেপে বলা যাক। আজকের সবচেয়ে বড় খবর হল, ১ জুলাই ২০২৬ থেকে নবম পে স্কেল কার্যকর করার বিষয়ে সরকারের সিদ্ধান্ত এখন চূড়ান্ত। বেতন কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি সেই প্রতিবেদন পর্যালোচনা করছে। ৩টি কমিটির মধ্যে ২টির প্রতিবেদনের ওপর আলোচনা শেষ হয়েছে। আগামী বাজেটে অতিরিক্ত বরাদ্দ রাখা হচ্ছে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন হবে ২০,০০০ টাকা, যা বর্তমানের চেয়ে প্রায় ১৪০% বেশি। সর্বোচ্চ মূল বেতন হবে ১,৬০,০০০ টাকা। সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত কমিয়ে ১:৮ আনা হচ্ছে। ভাতাগুলো উল্লেখযোগ্যভাবে বাড়ানো হচ্ছে। শেষ কথা বলতে চাই, বাংলাদেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ সরকারি চাকরির সাথে সম্পৃক্ত। সরকারি কর্মচারীরা দেশের প্রশাসনকে চালান, বিচার বিভাগকে সচল রাখেন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করেন, নিরাপত্তা দেন। এই মানুষগুলোর জীবনমান উন্নত না হলে দেশের সেবার মান উন্নত হবে না। তবে এটাও মনে রাখতে হবে, শুধু বেতন বাড়ানোই যথেষ্ট নয়। সাথে সাথে জবাবদিহিতা, কর্মদক্ষতা এবং সেবার মান নিশ্চিত করাও জরুরি। সরকার একটি যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে। এই সিদ্ধান্ত যদি সময়মতো এবং সুচারুভাবে বাস্তবায়িত হয়, তাহলে এটি হবে বর্তমান সরকারের একটি ঐতিহাসিক কৃতিত্ব। আমরা আশা করি ১ জুলাই ২০২৬ সরকারি কর্মচারীদের জন্য একটি নতুন ভোরের সূচনা করবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, মতামত থাকে, তাহলে অবশ্যই নিচে কমেন্ট করুন। আমরা প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। যদি এই ভিডিওটি আপনার উপকারে এসে থাকে, তাহলে এখনই লাইক করুন এবং আপনার পরিচিত সরকারি কর্মচারী বন্ধু বা পরিজনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারেন। আর নতুন হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, কারণ আমরা নতুন পে স্কেলের প্রতিটি আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেব। আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।